আচ্ছা। হুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের ইলেকট্রোলাইটস নিয়ে কিছু ক্লাস নেওয়ার কথা ছিল। তো আমরা সোডিয়াম নিয়ে অলরেডি ক্লাস নিয়েছি, দুটো ক্লাস। তো আজকে আমরা কথা বলবো ক্যালসিয়াম সম্পর্কে, এবং ক্যালসিয়ামের সাধারণত আমি হাইপার ক্যালসিয়ামে নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা শুরু করছি যে ক্যালসিয়ামের নর্মাল লেভেলটা কত। আমরা বিভিন্ন টেক্সট থেকে পেয়েছি ক্যালসিয়ামের নর্মাল লেভেল হলো, হ্যালো শোনা যায়? ক্যালসিয়ামের নর্মাল লেভেল হলো 2.5 মিলিমোল পার লিটার, কিংবা যদি ডেসিলিটারে আমি প্রকাশ করতে চাই তাহলে হলো 8 থেকে 10 মিলিগ্রাম পার ডিএল। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যদি আপনি 2.5 এর সাথে 4 গুণন করে দেন, অর্থাৎ নর্মাল লেভেল 2 থেকে 2.5 মিলিমোল পার লিটার, এর সাথে 4 গুণন করলেই কিন্তু 8 থেকে 10 মিলিগ্রাম পার ডিএল আমরা পেয়ে যাই। সুতরাং ক্যালসিয়ামের নর্মাল লেভেল হলো আমাদের 2.5 মিলিমোল পার লিটার আর 8 থেকে 10 মিলিগ্রাম পার ডিএল। এটা আমাদের মনে রাখতে হবে। তো ক্যালসিয়াম হলো একটা ইম্পর্টেন্ট এক্সট্রাসেলুলার ইলেকট্রোলাইটস। আমাদের ব্লাডের অন্যতম একটা ইম্পর্টেন্ট ইলেকট্রোলাইটস হলো ক্যালসিয়াম। আমরা জানি যে যে কয়েকটা ক্যাটায়ন আমাদের ব্লাডে বেশি পাওয়া যায় তার মধ্যে একটা হলো ক্যালসিয়াম এবং সোডিয়াম। তো এই দুটো আর কি এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্টে বেশি থাকে। তো ক্যালসিয়াম কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট? ক্যালসিয়ামের অনেকগুলো ফাংশন আছে। একটা ফাংশন হলো নিউরোমাসকুলার ট্রান্সমিশন, অর্থাৎ আমাদের যত নার্ভ কন্ডাকশন আছে সবকিছুর সাথে ক্যালসিয়ামের একটা সম্পর্ক আছে, আমরা অ্যাকশন পটেনশিয়ালে দেখেছি। তারপরে আপনার হরমোন সিক্রেশন, যেমন দেখেন এসিটাইল কোলিন যে সিক্রেট হয় নিউরোমাসকুলার জাংশনে, এটাও কিন্তু ক্যালসিয়ামের সহযোগিতায় সিক্রেট হয় তার ভেসিকেল থেকে। তারপরে আপনার হার্টের কন্ট্রাকশন, কার্ডিয়াক সাইকেলে আমাদের মনে আছে যে পিরামিডাল প্ল্যাটু যে ফেসটা, এটা মেইনলি ক্যালসিয়ামের জন্য, ক্যালসিয়ামের উপরে ডিপেন্ডেন্ট। সুতরাং কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি এইটাও ক্যালসিয়ামের উপরে ডিপেন্ডেন্ট। এছাড়া ব্লাড কোয়াগুলেশনের একটা ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট হলো ক্যালসিয়াম। তার মানে এতগুলো ইম্পর্টেন্ট কাজ, নিউরোমাসকুলার অ্যাক্টিভিটি, তারপরে হরমোনাল সিক্রেশন, তারপরে আপনার কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি, এই সব কিছুর উপরে কিন্তু ক্যালসিয়ামের একটা বিশাল ইনফ্লুয়েন্স আছে। তো প্রথমে আমরা জানবো যে আয়োনাইজ ক্যালসিয়াম লেভেল হলো 2.5 মিলিমোল, অর্থাৎ 8 থেকে 10 মিলিগ্রাম পার ডিএল। তো এত ছোট একটা রেঞ্জের মধ্যে কিভাবে মেইনটেইন হচ্ছে আমাদের ব্লাডে, কে মেইনটেইন করতেছে? তো এই ফিডব্যাক মেকানিজম অফ ক্যালসিয়াম, এইটা সম্পর্কে আমরা জানবো। আমরা পড়বো হলো হ্যারিসন থেকে। ওকে, প্রথমে আমরা এই চিত্রটা একটু ফলো করি আমার সাথে। এখানে দেখা যাচ্ছে, আমাকে ফলো করেন, ইসিএফ ক্যালসিয়াম লেভেল যদি কমে যায় কোনো কারণে, ইসিএফ ক্যালসিয়াম লেভেল ধরেন কমে গেল, ইসিএফ ক্যালসিয়াম লেভেল যখনই কমে যাবে, সেই ক্যালসিয়াম লেভেল কমে যাওয়ার সেন্সেশন, ক্যালসিয়াম, তার আগে আমি বলি প্যারাথাইরয়েড নামে আমাদের 4টা গ্ল্যান্ড থাকে থাইরয়েড গ্ল্যান্ডের সাথে। এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডই মেইন রোল প্লে করে ক্যালসিয়াম কনসেন্ট্রেশন ব্লাডে মেইনটেইন করার জন্য। তো প্রথমে কি হয়, এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে আবার ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টর থাকে। কি থাকে? ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টর, অর্থাৎ যার কাজই হলো ব্লাডের ক্যালসিয়াম লেভেল কত সেটা মাপা। তো যখন ইসিএফ এ বা ব্লাডে ক্যালসিয়াম লেভেল কমে গেল, তখন ওই যে ব্লাড তো আপনার প্যারাথাইরয়েড গ্ল্যান্ডেও যাচ্ছে, তো প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে যখন ওই কম ক্যালসিয়াম ওয়ালা ব্লাডটা যাচ্ছে, তখন ক্যালসিয়াম তার সেন্সিং মানে সরি প্যারাথাইরয়েড তার ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টর দিয়ে বুঝতে পারে যে নো, দেয়ার ইজ নো অ্যাডিকুয়েট ক্যালসিয়াম ইন দ্য ব্লাড। অর্থাৎ ইসিএফ ক্যালসিয়াম কমে গেল, যার কারণে আপনার ব্লাডের ফ্লো, যখন আপনার ওই ক্যালসিয়াম কমে যাওয়া ব্লাডের ফ্লো যখন
আপনার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড দিয়ে যাচ্ছে, তখন ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টর দিয়ে প্যারাথাইরয়েড বুঝতে পারতেছে যে ক্যালসিয়াম লেভেল কম, এবং যখনই বুঝতে পারে সে ক্যালসিয়াম লেভেল কম, তখন সে রিলিজ করে প্যারাথাইরয়েড হরমোন, বা যার আরেক নাম হলো প্যারাথরমোন। অর্থাৎ দেখেন কত সুন্দর করে জিনিসটা বোঝানো হয়েছে। এই ক্যালসিয়াম লেভেল কমে গেল, যার কারণে ক্যালসিয়াম রিসেপ্টর সেন্সর দিয়ে প্যারাথাইরয়েড বুঝতে পারলো যে ক্যালসিয়াম লেভেল কম, সে এক্সেসিভ লেভেলের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড প্যারাথাইরয়েড হরমোন রিলিজ করলো। এই যে ইনক্রিজ হলো প্যারাথাইরয়েড হরমোন, এর কাজটা কি হবে? এখন আমরা আসবো সেকেন্ডারি স্টেপে। প্যারাথাইরয়েড হরমোন কি করতেছে আসলে, কিভাবে ক্যালসিয়াম লেভেলটা ব্যালেন্স করতেছে? প্রথমে সে কি করে, প্যারাথাইরয়েড হরমোন কিডনিতে চলে যায় এবং কিডনি থেকে এক্সেস ক্যালসিয়াম অ্যাবজর্পশন করে। কে করতেছে এটা? প্যারাথাইরয়েড হরমোন। তার মানে এই যে ক্যালসিয়াম লেভেল কমেছিল, তার কারণে এক্সট্রা প্যারাথাইরয়েড হরমোন রিলিজ হয়েছে। ওই প্যারাথাইরয়েড হরমোন যে কিডনির উপরে কাজ করে কিডনি থেকে এক্সেস ক্যালসিয়াম অ্যাবজর্পশন করতেছে, তার মানে ব্লাডে ক্যালসিয়াম লেভেল বেড়ে যাচ্ছে। সেকেন্ডলি আর একটা কাজ করে সে হলো বোন রিজর্পশন। অর্থাৎ বোনসে গিয়ে, আমরা জানি বোনসের প্রায় 99% বা 97 থেকে 98% হলো ক্যালসিয়াম। তো এই বোনসের ক্যালসিয়াম গুলো ভেঙে সে ব্লাডে নিয়ে আসে। তার মানে প্যারাথাইরয়েড মেইনলি কোন দুইটা কাজ করতেছে? একটা কাজ করতেছে কিডনি থেকে এক্সেস ক্যালসিয়াম অ্যাবজর্পশন করতেছে, 2 নম্বর কাজ করতেছে বোনস থেকে ক্যালসিয়াম গুলো মোবিলাইজেশন করে ব্লাডে নিয়ে আসতেছে। তার মানে ঘটনা হচ্ছে কি, বোনসের ক্যালসিয়াম লেভেল কমে যাচ্ছে কিন্তু ব্লাডের ক্যালসিয়াম লেভেল কিন্তু বেড়ে যাচ্ছে। তার মানে প্যারাথাইরয়েড ইজ ব্যাড ফর বোন, কারণ এটা এক্সেস অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি করে থাকে। যদি অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটিও করে, কিন্তু দেখা গেছে প্রলং যদি প্যারাথাইরয়েড হরমোন বেশি থাকে ব্লাডে, সেক্ষেত্রে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি করে। অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি মানে হলো বোনস ভেঙে ক্যালসিয়াম গুলা ব্লাডে নিয়ে আসা। এই যে বোনস ভেঙে ক্যালসিয়াম গুলো ব্লাডে নিয়ে আসতেছে, যার কারণে ব্লাডে ক্যালসিয়াম লেভেল বেড়ে যাচ্ছে। সুতরাং আগে ইসিএফ এ ব্লাড ক্যালসিয়াম কম ছিল, সে কিডনি দিয়ে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করতেছে প্যারাথাইরয়েড হরমোন, আবার বোনস থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করে রিঅ্যাবজর্পশন করে কি করতেছে, আলটিমেটলি ব্লাডের ক্যালসিয়াম লেভেল কিন্তু বাড়ায় দিচ্ছে। তার মানে ব্লাডের ক্যালসিয়াম লেভেল কিন্তু নর্মালাইজ হতে চেষ্টা করতেছে। এছাড়া আর একটা কাজ করে প্যারাথাইরয়েড হরমোন, সেটা হলো, আমরা সবাই অ্যাক্টিভ ভিটামিন ডি এর নাম শুনেছি। অ্যাক্টিভ ভিটামিন ডি হলো 125 ডাইহাইড্রক্সি কোলিক্যালসিফেরল, বা আমরা সংক্ষেপে বিভিন্ন টেক্সটে লেখা থাকে 125 ভিটামিন ডি। তো এই প্যারাথাইরয়েড হরমোন কি করে, 25 হাইড্রক্সি কোলিক্যালসিফেরল থেকে 125 ডাইহাইড্রক্সি কোলিক্যালসিফেরলে রূপান্তরিত করতে হেল্প করে। তার মানে 25 ভিটামিন ডি বা 25 হাইড্রক্সি কোলিক্যালসিফেরল হলো ইনঅ্যাক্টিভ। তো সেটা থেকে যখন 125 ডাইহাইড্রক্সি ভিটামিন ডি তৈরি হয় বা 125 ডাইহাইড্রক্সি কোলিক্যালসিফেরল তৈরি হয়, দিস ইজ অ্যাক্টিভ ভিটামিন ডি। অর্থাৎ প্যারাথাইরয়েড এখানেও কিন্তু কি করতেছে, আর একটা কাজ করতেছে, কিডনি অ্যাবজর্পশন এবং বোনস থেকে ক্যালসিয়াম ভাঙা ছাড়াও সে ভিটামিন ডি কে অ্যাক্টিভ করতেছে। আর এই ভিটামিন ডি এর কাজটা কি? ভিটামিন ডি এর মেইন সাইট অফ অ্যাকশন কোনটা? ভিটামিন ডি এর মেইন সাইট অফ অ্যাকশন আমরা দেখতেছি কি, ইন্টেস্টাইন। অর্থাৎ ভিটামিন ডি কি করবে, ইন্টেস্টাইন থেকে এক্সেস ক্যালসিয়াম অ্যাবজর্পশন করবে এবং সেই এক্সেস ক্যালসিয়াম কি করবে, ব্লাডের ক্যালসিয়াম লেভেল বাড়ায় দেবে। দিস ইজ কল্ড ক্যালসিয়াম হোমিওস্টেসিস। তার মানে বোঝা যাচ্ছে যে ক্যালসিয়াম হোমিওস্টেসিসে মেইন যে জিনিসটা কাজ করতেছে সেটা হলো প্যারাথাইরয়েড হরমোন। তো এইটুকু আমরা জানলাম যে ক্যালসিয়াম হোমিওস্টেসিস সম্পর্কে। এখন আমরা জানবো যে কজেস অফ হাইপার ক্যালসিমিয়া, কি কি কারণে হাইপার ক্যালসিমিয়া হচ্ছে। তো চলুন আমরা সম্পূর্ণ মেকানিজম সহ দেখব। প্রথমে কজেস অফ হাইপার ক্যালসিমিয়াতে দেখেন এক্সেস প্যারাথাইরয়েড প্রোডাকশন। এটা খুবই মানে একটা কমন সেন্সের ব্যাপার। যত বেশি প্যারাথাইরয়েড হরমোন তৈরি হবে, তত বেশি রেনাল বা কিডনি থেকে তত বেশি ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে, বোনস থেকে ক্যালসিয়াম তত বেশি ভেঙে ভেঙে ব্লাডে আসবে, তত বেশি ভিটামিন ডি অ্যাক্টিভেট হবে, তত বেশি ক্যালসিয়াম ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্পশন হবে। সুতরাং ক্যালসিয়াম লেভেল ব্লাডে অবশ্যই বাড়বে যদি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে এক্সেস প্যারাথাইরয়েড হরমোন রিলিজ হয়। কোন ক্ষেত্রে হতে পারে, কোন ক্ষেত্রে এক্সেস প্যারাথাইরয়েড হরমোন প্রোডাকশন হয়? দেখেন প্রথম যে কথাটা আছে যে কজেস অফ হাইপারক্যালসিমিয়া হলো এক্সেসের
প্যারাথাইরয়েড হরমোন প্রোডাকশন। 1 নম্বর কজ হলো প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম। হোয়াট ইজ প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম? অর্থাৎ প্যারাথাইরয়েড থেকে এক্সেস পরিমাণ প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন হচ্ছে। ঠিক আছে, তো কি কারণে হতে পারে সেটা? অর্থাৎ অন্য কোনো ডিজিজের জন্য না, এখানে এটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের ডিজিজ, এবং এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের ডিজিজের কারণে এক্সেস প্যারাথরমোন রিলিজ হচ্ছে। কোন কারণে হতে পারে বলেন তো? যদি প্যারাথাইরয়েড সিক্রেটিং কোনো টিউমার থাকে, অর্থাৎ প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে যদি কোনো টিউমার থাকে যেটা এক্সেসিভ পরিমাণ প্যারাথাইরয়েড হরমোন রিলিজ করতেছে, সেক্ষেত্রে কি হবে? এক্সেস প্যারাথাইরয়েড হরমোন উইল কজ হাইপারক্যালসিমিয়া। তো কি কি হতে পারে সেটা? যেমন অ্যাডিনোমা, প্যারাথাইরয়েড অ্যাডিনোমা, তারপরে প্যারাথাইরয়েড হাইপারপ্লেসিয়া, এইগুলো কারণে এক্সেস প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের প্যারাথরমোন সিক্রেশন বেড়ে যায়। আর একটা কজ আছে, সেটা হলো টারশিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম। টারশিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম বুঝতে হলে আমাদের আরেকটু কষ্ট করতে হবে। আমি চেষ্টা করতেছি। সরি, যখন কারো সিকেডি হয়, লেট স্টেজের সিকেডি, ইন দি স্টেজ অফ রেনাল ডিজিজ, তার আগে আমি একটা কথা বলি, প্যারাথাইরয়েড হরমোনের কাজ কি? একটা হলো কিডনি থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়ায় দেওয়া, 1 নম্বর কাজ। 2 নম্বর হলো কিডনি দিয়ে ফসফেট এক্সক্রিশন বাড়ায় দেওয়া। অর্থাৎ প্যারাথাইরয়েড কি করতে পছন্দ করে? ব্লাডে ক্যালসিয়াম লেভেল বাড়াতে পছন্দ করে এবং ফসফেট লেভেল কমাতে পছন্দ করে। এটা হলো খুবই ইম্পর্টেন্ট কথা। অর্থাৎ প্যারাথাইরয়েড ক্যালসিয়াম লেভেল ব্লাডে বাড়ায় বাই রিঅ্যাবজর্পশন ফ্রম কিডনি, আর ফসফেট লেভেল কমায় বাই এক্সেসিভ এক্সক্রিশন অফ দ্য ফসফেট। তো এখন একটা জিনিস দেখেন, একটা মানুষের সিকেডি হয়েছে, তা আমরা জানি যে সিকেডি হলে কি হবে? আমরা জানি যে কিডনি থেকে কিন্তু অ্যাক্টিভ ভিটামিন ডি তৈরি হয়। তো যেহেতু এখানে কিডনির সমস্যা সিকেডি, সুতরাং এখানে ভিটামিন ডি তৈরি সিকেডি। ভিটামিন ডি কমে গেছে। ভিটামিন ডি কমে যাওয়া মানে হলো ক্যালসিয়াম লেভেল কমে যাওয়া। ওকে ফাইন। তো ক্যালসিয়াম লেভেল কমে গেলে কি হবে? প্যারাথাইরয়েড হরমোন বেশি বেশি সিক্রেশন হবে। এই পর্যন্ত হলো সেকেন্ডারি প্যারাথাইরয়েডিজম বা হাইপার প্যারাথাইরয়েডিজম। এই পর্যন্ত সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম। কিন্তু কি বলেছিলাম যে প্যারাথাইরয়েড যখন সিকেডি খুব খারাপ পর্যায়ে চলে যাবে, সেক্ষেত্রে কি হবে? প্যারাথাইরয়েডের কাজ তো শুধু ক্যালসিয়াম ব্লাডে বাড়ানো না, প্যারাথাইরয়েডের আর একটা কাজ কি? ফসফেটকে বডি থেকে কিডনিতে বাইরে বের করে দেওয়া। কিন্তু যেহেতু সিকেডি হয়ে গেছে, তার খুব খারাপ পর্যায়ের সিকেডি, সেক্ষেত্রে কি ডেভেলপ করবে? ফসফেটকে সে কিডনি দিয়ে আর বাইরে বের করতে পারবে না। সুতরাং ফসফেট এক্সক্রিশন কিন্তু কমে যাবে, কারণ কি? সিকেডি, কিডনি নষ্ট, তাহলে ফসফেটকে প্যারাথাইরয়েড কিন্তু বাইরে বের করতে পারবে না, অর্থাৎ প্যারাথাইরয়েড হরমোন ফসফেটকে বাইরে বের করতে পারতেছে না। সেক্ষেত্রে কি হবে? ফসফেটের লেভেল ব্লাডে বাড়তে শুরু করবে। ফসফেটের লেভেল যত বাড়তে শুরু করবে, ফসফেটকে বডি থেকে বের করার জন্য তত বেশি প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন হবে। কিন্তু যে লাউ সেই কদু। কারণ কি? কারণ হলো কিডনি নষ্ট। প্যারাথাইরয়েড হরমোন কিভাবে ফসফেটকে বডি থেকে বের করবে কিডনি যদি নষ্ট হয়? তার মানে ফসফেটের লেভেল বাড়তেই থাকবে, ওদিকে প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন হতেই থাকবে। একসময় কি হবে? একদম ফসফেট লেভেল স্কাই হাই, এবং ফসফেটকে বডি থেকে বের করার জন্য প্যারাথাইরয়েড লেভেল স্কাই হাই। এই অবস্থাকে বলা হয় টারশিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম। টারশিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম। কিন্তু এই যে এত পরিমাণ প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন হচ্ছে ফসফেটকে বডি থেকে বের করার জন্য, এই প্যারাথাইরয়েড হরমোন তো শুধু ফসফেটকে বের করার জন্য চেষ্টা করতেছে না, প্যারাথাইরয়েডের যে মেইন ক্লিনিক্যাল ফিচারগুলো, মেইন ইফেক্টগুলো, সেগুলো তো করবে। তার মানে সে আর কি করবে? এক্সেস প্যারাথাইরয়েড হরমোন
সে এক্সেস বনি রিজর্পশন করবে, বোন রিজর্পশন করবে, অর্থাৎ যত বেশি প্যারাথাইরয়েড হরমোন তৈরি হচ্ছে তত বেশি বোনস থেকে ক্যালসিয়াম ব্লাডে চলে আসতেছে। তার মানে এখানে কি হবে, ব্লাডে ক্যালসিয়াম লেভেল অনেক বেড়ে যাবে এবং বোনসে ক্যালসিয়াম লেভেল একদম কমে যাবে এবং বোনসে ফ্র্যাকচার রেট বেড়ে যাবে। এই জন্য এটাকে বলা হয় রেনাল অস্টিওডিস্ট্রফি, অর্থাৎ রেনাল কারণে বোনসের প্রবলেম হওয়াকে বলা হয় রেনাল অস্টিওডিস্ট্রফি। অর্থাৎ টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম এমন একটা কন্ডিশন যেখানে প্যারাথাইরয়েড হরমোন লেভেল, এইভাবে চিন্তা করি, ফসফেট লেভেল অনেক বেশি, যার জন্য প্যারাথাইরয়েড হরমোন লেভেল অনেক বেশি এবং যার কারণে ক্যালসিয়াম লেভেলও অনেক বেশি। সুতরাং হাইপার ক্যালসিয়ামিয়ার আরেকটা কজ হলো টারশিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। তো এরপরে দেখেন হাইপার ক্যালসিমিয়া অফ ম্যালিগনেন্সি। এনি ম্যালিগনেন্সি সাধারণত সলিড কোনো টিউমারের ক্ষেত্রে ওই টিউমার থেকে যদি এক্সেস ক্যালসিয়াম, এই টিউমার থেকে যদি এক্সেস প্যারাথাইরয়েড হরমোন রিলিজ হয়, এরকম অনেক কিছু আছে, যেমন কি আপনার ধরেন স্মল সেল কার্সিনোমা অফ দ্য লাং, সেখান থেকে কিন্তু এসিটিএস রিলিজ হয়। ঠিক একইভাবে সেখান থেকে যদি প্যারাথাইরয়েড হরমোন রিলিজ হয়, তাহলে প্যারাথাইরয়েড হরমোন উইল কজ এক্সেস প্যারাথাইরয়েড হরমোন উইল কজ এক্সেস অ্যাবজর্পশন অফ দ্য ক্যালসিয়াম and there will be hypercalcemia. এটাকে বলা হয় মানে হাইপারক্যালসিমিয়া অফ ম্যালিগনেন্সি। আর একটা কারণে ম্যালিগনেন্সি হাইপারক্যালসিমিয়া করতে পারে, সেটা হলো কিছু অস্টিওলাইটিক মেটাস্টেসিস করে কোনো কোনো ডিজিজ, মানে ম্যালিগনেন্সি, যেমন ধরেন ব্রেস্ট টিউমার আর মাল্টিপল মায়োলোমা। এগুলো কি করে, বোনসের অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়ায় দেয় বা অস্টিওলাইটিক অ্যাক্টিভিটি বাড়ায় দেয়, যার কারণে বোনস থেকে এক্সেস পরিমাণ ক্যালসিয়াম ব্লাডে চলে আসে। বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার এবং মায়োলোমা বা মাল্টিপল মায়োলোমাতে অস্টিওলাইটিক অ্যাক্টিভিটি বেশি দেখা যায়, তো যার কারণে বোনস থেকে ক্যালসিয়াম ভেঙে ব্লাডে চলে আসে, যার কারণে হাইপার ক্যালসিমিয়া ডেভেলপ করে। শুধু একটা টিউমার সাধারণত দেখা যায় অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি বেশি করে, সেটা হলো প্রোস্টেট ক্যান্সার। সে সম্পর্কে আমরা অন্য একদিন পড়ব। তারপরে দেখেন আমরা পড়ছি হাইপার ক্যালসিমিয়ার কজ। এরপরে দেখেন এক্সেসিভ ভিটামিন ডি প্রোডাকশন বা 125 হাইড্রক্সি ডাইহাইড্রক্সি কোলিক্যালসিফেরল প্রোডাকশন। কোন ক্ষেত্রে যদি ভিটামিন ডি বডিতে বেশি তৈরি হয়, ভিটামিন ডি ক্যালসিয়াম বেশি বেশি অ্যাবজর্পশন করবে এবং ক্যালসিয়ামের লেভেল বেড়ে যাবে। এবং এর একটা সুন্দর এক্সাম্পল হলো গ্র্যানুলোমেটাস ডিজিজ। যেমন ধরেন সার্কয়েডোসিস। তো গ্র্যানুলোমাটাস ডিজিজে কি হচ্ছে আমরা একটু দেখি। আমরা জানি, প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ গ্র্যানুলোমা। আমরা একটু মনোযোগ দেই। গ্র্যানুলোমা হলো কোনো একটা জায়গায় যদি অ্যাক্টিভেটেড ইমিউন সেলগুলো একসাথে হয়, সেটাকে আমরা গ্র্যানুলোমা বলি। যেমন আমরা টিউবারকুলার গ্র্যানুলোমার নাম শুনেছি, সার্কয়েডোসিস একটা গ্র্যানুলোমাটাস ডিজিজ। যেমন টিউবারকুলার গ্র্যানুলোমাতে কি ছিল, এই অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, তারপরে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ গুলো সবাই একসাথে মিলে জায়ান্ট সেল তৈরি করছিল, বা ইপিথেলয়েড সেল বলে যেগুলোকে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজকে। তো তারা সবাই কয়েকজন একসাথে মিলে জায়ান্ট সেল তৈরি করছে এবং তাদের চারপাশে আবার কি থাকে, লিম্ফোসাইটের একটা ব্যারিয়ার, অ্যাক্টিভেটেড টি লিম্ফোসাইটের একটা ব্যারিয়ার, এবং সবার বাইরে থাকে একটা করে ফাইব্রোব্লাস্টিক রিম। এইটা হলো একটা গ্র্যানুলোমা। তো সার্কয়েডোসিস হলো সেরকম একটা গ্র্যানুলোমেটাস ডিজিজ, যেখানে কারণ ছাড়া পুরো বডিতে এক্সেসিভ গ্র্যানুলোমা ফর্মেশন হয়। তা আমরা জানি যে গ্র্যানুলোমাতে তাহলে কি থাকতেছে, গ্র্যানুলোমাতে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ প্লাস টি লিম্ফোসাইট এইগুলো থাকতেছে। এই অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ এবং টি লিম্ফোসাইট কি করে, আমাদের 25 হাইড্রক্সি ভিটামিন ডি কে 125 ডাইহাইড্রক্সি
ভিটামিন ডি তে রূপান্তরিত করে, অর্থাৎ অ্যাক্টিভ ভিটামিন ডি তে রূপান্তরিত করে। তার মানে আমি জিনিসটাকে আরো সহজ করে দিচ্ছি, যে কোনো গ্র্যানুলোমাটাস ডিজিজ যেমন সার্কোইডোসিস, যেখানে পুরো বডিতে কারণ ছাড়া এক্সেসিভ গ্র্যানুলোমা তৈরি হয়, সেগুলোতে কি থাকে আমরা জানি, গ্র্যানুলোমাতে এক্সেসিভ অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, টি লিম্ফোসাইট এগুলো থাকে। এই অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ এবং টি লিম্ফোসাইট তাদের সাইটোকাইনস এর মাধ্যমে এই 25 ভিটামিন ডি কে অ্যাক্টিভ 125 ডাইহাইড্রোক্সি ভিটামিন ডি বা অ্যাক্টিভ ভিটামিন ডি এ রূপান্তরিত করে। তো যত অ্যাক্টিভ ভিটামিন ডি তৈরি হবে তত ক্যালসিয়াম অ্যাবজর্পশন বেশি হবে, তার মানে ইট উইল কজ হাইপার ক্যালসিমিয়া। এই জন্য সার্কোইডোসিসের পেশেন্টকে আমরা একটা উপদেশ দেই। কি উপদেশ দিই বলেন তো? বলি যে আপনি একটু রোদ্রে কম যাবেন। কারণ কি, একটা পেশেন্ট, সার্কোইডোসিসের পেশেন্ট যখন রোদ্রে বেশি যাবে, আমরা জানি রোদ থেকে কি তৈরি হয়, এই সানলাইটের যে ইউভি রে আছে সেখান থেকে 7 ডিহাইড্রো কোলেস্টেরল তৈরি হয়। অর্থাৎ ইউভি রে সেখান থেকে তৈরি হয় হলো 7 ডিহাইড্রো কোলেস্টেরল। তো যত 7 ডিহাইড্রো কোলেস্টেরল তৈরি হবে তত সেখান থেকে 25 হাইড্রক্সি ভিটামিন ডি তৈরি হবে। আর যত 25 হাইড্রক্সি ভিটামিন ডি তৈরি হবে তত বেশি অ্যাক্টিভ ভিটামিন ডি তৈরি হবে। তার মানে এই জন্য সার্কোইডোসিসের পেশেন্টকে আমরা বলি যে আপনি সানলাইট একটু এড়িয়ে চলবেন, তাহলে আপনার 7 ডাইহাইড্রোক্স কোলেস্টেরল কম তৈরি হবে, তাহলে 25 ভিটামিন ডি কম তৈরি হবে, আলটিমেটলি অ্যাক্টিভেটেড ভিটামিন ডিও কম তৈরি হবে, তাহলে হাইপার ক্যালসিমিয়াটা আর হবে না। তাহলে আমরা গ্র্যানুলোমাটাস ডিজিজের কি কারণে হাইপার ক্যালসিমিয়া করলো এটা আমরা জানতে পারলাম। আর একটা গ্র্যানুলোমাটাস ডিজিজ হলো লিম্ফোমা, আমরা জানলাম। এছাড়া আর হলো প্রাইমারি ইনক্রিজ ইন বোন রিজর্পশন, অর্থাৎ বোন রিজর্পশন মানে হলো বোনস থেকে ক্যালসিয়াম ভেঙে ভেঙে ব্লাডে চলে আসা। বোনস থেকে ক্যালসিয়াম ব্লাডে চলে আসাকে বোন রিজর্পশন বলে। বোন রিজর্পশন কি কারণে বোন রিজর্পশন বেড়ে যেতে পারে? ইন কেস অফ হাইপারথাইরয়েডিজমে দেখা যায় এটা বেড়ে যায় বোন রিজর্পশন, এবং ইমোবিলাইজেশনে বোন রিজর্পশন বেড়ে যায়। তার মানে যারা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, এক্সারসাইজ কম করে, তাদের বোন রিজর্পশন বেশি হয় এবং তাদের বোনসটা প্রন টু ফ্র্যাকচার হয়, অর্থাৎ তাদের বোনসটা কম শক্তিশালী হয়, কারণ তাদের বোন রিজর্পশন বেশি হয়, বোনগুলো উইক থাকে। তার মানে যে যত বেশি এক্সারসাইজ করবে তার বোন তত কম রিজর্পশন হবে, তার বোন তত বেশি সলিড কিংবা তত বেশি স্ট্রং থাকবে। আচ্ছা, তারপরে এক্সেসিভ ক্যালসিয়াম ইনটেক এর কারণে হাইপার ক্যালসিমিয়া হতেই পারে, আমরা জানি। এরপরে কিছু এন্ডোক্রাইন কজ আছে, যেমন হলো অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। আচ্ছা বলেন তো, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিতে হাইপার ক্যালসিমিয়া কেন হচ্ছে? অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সির সাথে হাইপার ক্যালসিমিয়ার আসলে সম্পর্ক কি? অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি যদি হয়, চিন্তা করেন, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি আমি বুঝাই দিচ্ছি। অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি তার মানে দেয়ার উইল বি লেস অ্যালডোস্টেরন। তার মানে লেস অ্যালডোস্টেরন হওয়ার কারণে ওয়াটার অ্যাবজর্পশন লেস হবে। ওয়াটার অ্যাবজর্পশন যদি লেস হয় তাহলে হাইপোভলিমিয়া হবে, অর্থাৎ ইন্ট্রাভাস্কুলার স্পেসে ওয়াটারের পরিমাণ কমে যাবে। এটা ইন্ট্রাভাস্কুলার স্পেস, ওয়াটারের পরিমাণ কমে যাবে, কিন্তু ক্যালসিয়ামের পরিমাণ কিন্তু কমবে না। ক্যালসিয়াম আগেও যতটুকু ছিল এখনো ততটুকুই থাকবে, কিন্তু ওয়াটার কমে যাচ্ছে রেনাল টিউবুল দিয়ে লস হওয়ার কারণে, অ্যালডোস্টেরন কম থাকার কারণে। তার মানে ক্যালসিয়াম বের হচ্ছে না, শুধু ওয়াটার বের হচ্ছে। তার মানে ভাস্কুলার স্পেসে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশনটা বেড়ে যাচ্ছে, কারণ ক্লিয়ার ওয়াটার। মানে আপনি ধরেন যদি কোনো তরকারিতে জাল দেন তাহলে শুধু ওয়াটার গুলো ভ্যাপার হয়ে চলে যাচ্ছে, লবণগুলো কিন্তু ভ্যাপার হচ্ছে না, সুতরাং লবণাক্ত হয়ে যাচ্ছে তরকারিটা। এখানে একই কাহিনী হচ্ছে, শুধু ওয়াটার বের হয়ে যাচ্ছে, যার কারণে ইন্ট্রাভাস্কুলার স্পেসে আপনার ওয়াটার কমে যাওয়ার কারণে ক্যালসিয়াম রিলেটিভলি বেড়ে যাচ্ছে, যার কারণে হাইপার ক্যালসিমিয়া ডেভেলপ করতেছে।
তো আশা করি আমি ব্যাপারটা বোঝাতে পারছি। এটাই হলো কজেস অফ হাইপার ক্যালসিমিয়া মেইনলি। এখন আরেকটা কজ আছে, সেটা হলো ফ্যামিলিয়ার হাইপোক্যালসিউরিক হাইপার ক্যালসিমিয়া। তো এই জিনিসটা বুঝতে হলে একটু মাথা খাটাতে হবে, আমি বোঝাই দিচ্ছি। টার্মটার নাম হলো ফ্যামিলিয়াল হাইপার ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপার ক্যালসিমিয়া। এটা একটা অটোসোমাল ডমিনেন্ট ডিজিজ। এখানে কি হচ্ছে, ক্যালসিয়াম সেন্সিং যে রিসেপ্টর আছে প্যারাথাইরয়েডে, ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টরের রিসেপ্টর মিউটেশন বা ড্যামেজ হয়ে যাচ্ছে। তাহলে ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টর যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? আমরা জানি ক্যালসিয়াম লেভেল যত বাড়তে থাকবে, ক্যালসিয়াম যত লেভেল যত কম থাকে তত প্যারাথাইরয়েড সিক্রেশন বাড়তে থাকে, আর ক্যালসিয়াম লেভেল যত বাড়তে থাকে তত প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন কমতে থাকে। ক্যালসিয়াম লেভেল যত বাড়তে থাকে, প্যারাথাইরয়েড হরমোনের প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে যে ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টর আছে সে বুঝতে পারে যে ক্যালসিয়াম লেভেল অনেক বেড়ে গেছে, সুতরাং আমাকে আর প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশনের দরকার নাই। কিন্তু যদি এই রিসেপ্টর গুলো নষ্ট থাকে তাহলে কি হয়? ক্যালসিয়াম লেভেল বাড়তেছে বাড়তেছে, কিন্তু ওই রিসেপ্টর তো নষ্ট, রিসেপ্টর নষ্ট, সুতরাং প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন কমে না, প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন বাড়তেই থাকে। অর্থাৎ ক্যালসিয়াম যে অলরেডি অনেক বেড়ে গেছে, ওর যে রিসেপ্টর আছে সেটা সে বুঝতেই পারে না। যদি বুঝতে পারতো তাহলে প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন সে কমায় দিত। কিন্তু যেহেতু এই রিসেপ্টরের সমস্যা, সেই কারণে ব্লাডে ক্যালসিয়াম লেভেল বেড়ে যাওয়ার পরেও আপনার প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন কমে না, যার কারণে প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন তারপরেও বেশি থাকার কারণে বোনে রিজর্পশন হয় এবং ক্যালসিয়াম লেভেল আলটিমেটলি বেড়ে যায়। এটা হলো একটা সমস্যা ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপারক্যালসিমিয়াতে। দুইটা সমস্যা হলো আমাদের রেনাল টিউবিউল, এটা বুঝতে হবে, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমাদের রেনাল টিউবিউলেও ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টর আছে। ব্লাডে যখন ক্যালসিয়াম লেভেল বেড়ে যায় তখন সে আর রেনাল টিউবুল থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমায় দেয়। অর্থাৎ ব্লাডে ক্যালসিয়াম লেভেল যদি বেড়ে যায় নর্মালি, তাহলে রেনাল টিউবুল থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে যায় নর্মালি, কারণ ব্লাডে এমনিতে ক্যালসিয়াম বেশি, তাহলে আমি কেন ক্যালসিয়াম অ্যাবজর্পশন করবো? এটা নর্মাল মানুষের ক্ষেত্রে। কিন্তু এই ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টর গুলো রেনাল টিউবুলও নষ্ট হয়ে যায়, যার কারণে যদিও ব্লাডে হিউজ পরিমাণ ক্যালসিয়াম আছে, এই সেন্সিং রিসেপ্টর গুলো সেগুলো বুঝতে পারে না, যার কারণে রেনাল টিউবুল থেকে এক্সেস ক্যালসিয়াম অ্যাবজর্পশন হতেই থাকে। আর রেনাল টিউবুল থেকে যদি এক্সেস ক্যালসিয়াম অ্যাবজর্পশন হতে থাকে তাহলে কি হবে? হাইপার ক্যালসিমিয়া। আর রেনাল টিউবুল থেকে যেহেতু ক্যালসিয়াম গুলো সব অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, তার মানে রেনাল টিউবুলে ক্যালসিয়ামের পরিমাণ যায় কমে, তার মানে ইউরিনে আলটিমেটলি কম ক্যালসিয়াম বের হয়, কারণ সব ক্যালসিয়াম অ্যাবজর্পশন হয়ে গেছে, সুতরাং রেনাল টিউবুলের মধ্যে কম ক্যালসিয়াম থাকে, যার কারণে ক্যালসিয়াম ইউরিনের সাথে কম বের হয়। এটাকে বলা হয় হাইপো ক্যালসিউরিয়া। এখান থেকে নাম আসছে ফ্যামিলিয়াল, যেহেতু এটা একটা অটোসোমাল ডোমিনেন্ট ডিজিজ, হাইপার ক্যালসিমিক হয় না, হাইপোক্যালসিউরিক হাইপার
ক্যালসেমিয়া। তো এটাও একটা ইম্পর্টেন্ট কজ অফ হাইপার ক্যালসিমিয়া। এটা কিন্তু খুব বেসিকের ব্যাপার, আমি তারপরে বলে দিচ্ছি। এইগুলো ছিল হলো কজেস অফ হাইপার ক্যালসিমিয়া। এখন কি কি ক্লিনিক্যাল ফিচার তার ডেভেলপ করতে পারে এটা সম্পর্কে আমরা একটু জানবো। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, প্রথমে ক্যালসিয়াম লেভেল বাড়ার সাথে আপনার ব্রেনের যে অ্যাকশন পটেনশিয়াল, তারপরে আপনার নিউরোসাইক্রেটিক মানে অ্যাকশন পটেনশিয়াল ছিল, তারপরে নার্ভ কন্ডাকশন পাথওয়ে ছিল, এই জিনিসগুলো সিভিয়ার ভাবে আপনার হ্যাম্পার্ড হয়। কারণ এই আমাদের মানে অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন, তারপরে নিউরো কি বলে ওটাকে নিউরাল পাথওয়ে, এই সব কিছু আপনার ক্যালসিয়ামের উপরে ডিপেন্ড করে। তো যখন ক্যালসিয়াম লেভেলটা বেড়ে যায় তখন এই নিউরাল পাথওয়ে, তারপরে অ্যাকশন পটেনশিয়াল, এগুলোতে বেশ ডিস্টারবেন্সের তৈরি হয়, তখন শুরু হয় নিউরোসাইক্রেটিক ম্যানিফেস্টেশন। তার মানে হাইপার ক্যালসিমিয়ার একটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফিচার হলো পেশেন্টের নিউরোসাইক্রেটিক সিনড্রোম ডেভেলপ করে। পেশেন্ট কিছুটা সাইক্রেটিক সিনড্রোম ডেভেলপ করে, পাগল পাগল ভাব ডেভেলপ করে তার মধ্যে। মানে কারুর মধ্যে যদি ধরেন সাইক্রেটিক সিনড্রোম ডেভেলপ করে, তার একটা কারণ হতে পারে হলো হাইপার ক্যালসিমিয়া। যেহেতু হাইপার ক্যালসিমিয়া হচ্ছে নিউরোসাইক্রেটিক যে মেকানিজম গুলো আছে, যে নিউরাল পাথওয়ে গুলো আছে, সেগুলো হ্যাম্পার্ড হচ্ছে, অ্যাকশন পটেনশিয়াল হ্যাম্পার্ড হচ্ছে, যার কারণে নিউরোসাইক্রেটিক ডিসঅর্ডার গুলো দেখা দেয়, যেমন ট্রাবল ইন কনসেন্ট্রেশন, তারপরে পার্সোনালিটি চেঞ্জ, ডিপ্রেশন, এই ব্যাপারগুলো ডেভেলপ করে। এছাড়া ক্যালসিয়াম এক্সেস যখন ব্লাডে চলে আসে, সেগুলো ব্রেনে জমা হয়ে ব্রেনকে ড্যামেজও করতে পারে, সেখান থেকেও নিউরোসাইক্রেটিক সিনড্রোম চলে আসে, অর্থাৎ পেশেন্ট পাগলও হয়ে যেতে পারে হাইপার ক্যালসিমিয়ার কারণে। তো সেকেন্ড ব্যাপার হলো, এক নম্বর হলো নিউরোসাইক্রেটিক ডিজিজ, দুই নম্বর হলো পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজ কিভাবে করতেছে? তার মানে এক নম্বর কথা আমরা বলে ফেলছি নিউরোসাইক্রেটিক সিনড্রোম, দুই নম্বর হলো পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজ কিভাবে করতেছে? সাধারণত সব হরমোন সিক্রেশনের মেইন গোড়ায় থাকে হলো ক্যালসিয়াম। তো এই জন্য আপনার গ্যাস্ট্রিন রিলিজের একটা ইম্পর্টেন্ট আপনার মেকানিজম হলো ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট, অর্থাৎ গ্যাস্ট্রিন এক্সেস ক্যালসিয়াম কজেস এক্সট্রিম গ্যাস্ট্রিন সিক্রেশন, অর্থাৎ ক্যালসিয়াম লেভেল যত বাড়বে গ্যাস্ট্রিন সিক্রেশন তত বাড়বে, আর গ্যাস্ট্রিন সিক্রেশন যত বাড়বে গ্যাস্ট্রিন উইল কজ এক্সেস সিক্রেশন অফ দ্য এইচসিএল। আমরা জানি গ্যাস্ট্রিন এইচসিএল সিক্রেশন বা অ্যাসিড সিক্রেশন বাড়ায় দেয়। এছাড়া ডাইরেক্ট ভাবেও ক্যালসিয়াম কি করে? অ্যাসিড সিক্রেশন বাড়ায় দিতে পারে, যার কারণে এক্সেস ক্যালসিয়াম বা হাইপার ক্যালসিমিয়ার কারণে পেপটিক আলসার ডিজিজ ডেভেলপ করতে পারে। আর কি জিআইটি সিমটমস ডেভেলপ করতে পারে? প্যানক্রিয়েটাইটিস। এক্সেস ক্যালসিয়াম লেভেল কি করবে আপনার, না এক্সেস ক্যালসিয়াম গিয়ে আপনার আপনার লিভিং টিস্যুগুলোতে ডিপোজিশন হওয়া শুরু করবে, এটাকে বলা হয় মেটাস্টেটিক ক্যালসিফিকেশন। ডেড টিস্যুতে যদি ক্যালসিয়াম জমা হয় সেটাকে বলা হয় ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন, আর যদি লিভিং টিস্যুতে ক্যালসিয়াম জমা হয় সেটাকে বলা হয় মেটাস্টেটিক ক্যালসিফিকেশন। তো ও যখন মেটাস্টেটিক ক্যালসিফিকেশন শুরু করে, সবার আগে মেটাস্টেটিক ক্যালসিফিকেশন সাধারণত শুরু করার চেষ্টা করে প্যানক্রিয়াসে, এবং প্যানক্রিয়াসে যখন ক্যালসিয়াম ডিপোজিশন হওয়া শুরু করে সেখানে ইনফ্লামেটরি প্রসেস শুরু হয়, এবং এই ইনফ্লামেটরি প্রসেসের জন্য ডেভেলপ করে প্যানক্রিয়েটাইটিস। তার মানে প্যানক্রিয়েটাইটিস থেকে পরবর্তীতে প্যানক্রিয়েটাইটিসের কমপ্লিকেশন নিয়ে পেশেন্ট ডেভেলপ করতে পারে। এছাড়া ডেভেলপ এই ক্যালসিয়াম এক্সেস ক্যালসিয়াম ডিপোজিশন হতে পারে রেনাল প্যারেনকাইমাতে, যেটাকে আমরা বলি নেফ্রোলিথিয়াসিস। নেফ্রোলিথিয়াসিস অর্থাৎ লিভিং রেনাল প্যারেনকাইমা কিংবা কিডনিতে ক্যালসিয়াম ডিপোজিশন হওয়াকে বলা হয় নেফ্রোলিথিয়াসিস। এটা কিন্তু রেনাল স্টোন না, ঠিক আছে? তো নেফ্রোলিথিয়াসিস ডেভেলপ করতে পারে। এছাড়া আর একটা ইম্পর্টেন্ট সাইড মানে ক্লিনিক্যাল ফিচার হাইপার ক্যালসিমিয়া ডেভেলপ করে, সেটা হলো নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডেন্স। এই ব্যাপারটা আমি আরেকটু কথা বলে নিই। যখন কোনো কারণে যদি কোনো কারণে হাইপার ক্যালসিমিয়া হয় কিংবা হাইপোক্যালেমিয়া হয়, সে কি করে? এইটা
ডিস্টাল টিউবিউল এবং কালেক্টিং ডাক্টে এডিএস সেন্সিটিভিটি কমায় দেয়। তার মানে হাইপার ক্যালসিমিয়া ডেভেলপ করছে আর হাইপোক্যালিমিয়া ডেভেলপ করছে। আমাদের কথা এখানে হাইপার ক্যালসিমিয়া নিয়ে। তো হাইপার ক্যালসিমিয়া যেহেতু ডেভেলপ করছে, তার মানে ডিস্টাল টিউবিউল এবং কালেক্টিং ডাক্টে এডিএস সেন্সিটিভিটি কমে যাবে। আর এডিএস সেন্সিটিভিটি কমে যাওয়া মানে এডিএস কাজ করতে পারতেছে না রেনাল টিউবুলের উপরে, তার রিসেপ্টরের উপরে। সুতরাং এখানে হবে হলো নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস। তো এডিএস এর সেন্সিটিভিটি যদি কমে যায়, অর্থাৎ এডিএস যদি কাজই করতে না পারে, এডিএস এর কাজ কি ছিল? রেনাল টিউবুল থেকে ভেতর থেকে এক্সেসিভ পরিমাণ ওয়াটার, লাস্ট 14% ওয়াটার রেনাল টিউবুল থেকে অ্যাবজর্পশন করে ব্লাডে নিয়ে আসা। তার মানে যেহেতু এডিএস এখানে কাজই করতে পারতেছে না, এডিএস এর সেন্সিটিভিটি যেহেতু কমে গেছে, তার মানে ওয়াটার অ্যাবজর্পশনও কমে যাবে। আর ওয়াটার অ্যাবজর্পশন যদি কমে যায়, তাহলে পরিমাণের ওয়াটার ইউরিন দিয়ে বাইরে বের হয়ে যাবে। হিউজ পরিমাণের ওয়াটার অ্যাবজর্পশনের অভাবে বাইরে বের হয়ে যাবে। সেটা করবে হলো পলিউরিয়া, পলিডিপসিয়া। অর্থাৎ যত বেশি ওয়াটার বডি থেকে বের হয়ে যাবে, তত থ্রাস্ট সেন্টার বেশি স্টিমুলেট হবে এবং পলিডিপসিয়া ডেভেলপ করবে। এবং পলিউরিয়া অর্থাৎ বডি থেকে যদি এক্সেস ওয়াটার বাইরে বের হয়ে যায়, তার মানে যেহেতু ক্লিয়ার ওয়াটার বাইরে বের হয়ে যাচ্ছে, সুতরাং ব্লাডের অসমোলারিটি বেড়ে যাবে বা লবণাক্ততা বেড়ে যাবে। তার মানে বোঝা গেল যে হাইপার ক্যালসিমিয়া থেকে আলটিমেটলি কি ডেভেলপ করতেছে? নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস এবং পলিউরিয়া, পলিডিপসিয়া এগুলো ডেভেলপ করতেছে। তার মানে পেশেন্টের কিন্তু হাইপোভলিমিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, হাইপোভলিউমিয়া। তাহলে ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট এক কথায়, যেহেতু হাইপার ক্যালসিমিয়ার কারণে এখানে হাইপোভলিমিয়া ডেভেলপ করতেছে, তাকে আমার প্রথমে করতে হবে রিহাইড্রেশন। তাকে চ্যালেঞ্জিং ডোজে আমার ফ্লুইড রিপ্লেসমেন্ট করতে হবে। এক্ষেত্রে খুব ভালো ফ্লুইড হতে পারে নর্মাল স্যালাইন, ডিহাইড্রেশন করতেছে নর্মাল স্যালাইন আর রিঙ্গার ল্যাকটেট বা রিঙ্গার অ্যাসিটেট সলিউশন, যেটাকে আমরা হার্টম্যান নামে চিনি। ওকে, তার মানে প্রথমে হলো যেহেতু তার পলিউরিয়া হয়ে বডি থেকে হিউজ পরিমাণের ওয়াটার বাইরে বের হয়ে যাচ্ছে, তাকে আমার আগে ডিহাইড্রেশন সারাইতে হবে। ডিহাইড্রেশন মানে আমার কারেক্ট করতে হলে কি করতে হবে? রিহাইড্রেশন। রিহাইড্রেশন কি দিয়ে করব? অবশ্যই নর্মাল স্যালাইন এবং রিঙ্গার ল্যাকটেট স্যালাইনের চ্যালেঞ্জিং ডোজ দিয়ে। ওকে ফাইন। তো এখন আমার ধরেন এই কমপ্লিট হয়ে গেল, রিহাইড্রেশন করা হয়ে গেল। সেকেন্ড কোন স্টেপটা নিতে পারি? সেকেন্ড স্টেপটা হলো লুপস ডায়ারেটিক্স। আমরা জানি লুপ ডায়ারেটিক্স কি করে। আমরা জানি লুপস ডায়ারেটিক্স সোডিয়াম, পটাশিয়াম এবং 2 ক্লোরাইড এই রিসেপ্টরের মাধ্যমে রেনাল টিউবুলের ভেতর থেকে সোডিয়াম, 2 ক্লোরাইড এবং পটাশিয়াম অ্যাবজর্পশন করে এবং সাথে হিউজ পরিমাণের ওয়াটার অ্যাবজর্পশন হয়। কিন্তু শুধু সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরাইডই অ্যাবজর্পশন হয় না, তার সাথে অ্যাবজর্পশন হয় হলো ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। নর্মাল একটা মানুষের ক্ষেত্রে সোডিয়াম, 2 ক্লোরাইড এবং পটাশিয়াম চ্যানেল যখন অ্যাক্টিভেটেড থাকে, তখন সোডিয়াম, ক্লোরাইড এবং পটাশিয়ামের সাথে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামও রেনাল টিউবুলের ভেতর থেকে অ্যাবজর্পশন হয়। তো যখন আমি ফ্রুসেমাইড দেব বা লুপ ডায়ারেটিক্স দেব, তখন এই ট্রান্সপোর্টারটা কাজ করতে পারবে না। কোন ট্রান্সপোর্টার? সোডিয়াম, 2 ক্লোরাইড, পটাশিয়াম, এই কো ট্রান্সপোর্টারটা কাজ করতে পারবে না। তার মানে হিউজ, এবং এটার সাথে সাথে আর কোন দুইটা জিনিস প্যাসিভলি অ্যাবজর্পশন হতো? ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। তো যখন আমরা ফ্রুসেমাইড দিব বা লুপ ডায়ারেটিক্স দিব, তখন এই ট্রান্সপোর্টারটা কাজ করবে না। যদি কাজ করতে না পারে, তাহলে হিউজ পরিমাণের সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম এবং ক্যালসিয়াম অ্যাবজর্পশন হতে পারবে না রেনাল টিউবুলের মধ্যে থেকে। সুতরাং এই ক্যালসিয়াম গুলো আলটিমেটলি ইউরিন দিয়ে বাইরে বের হয়ে যাবে। তার মানে ক্যালসিয়ামের পরিমাণ কি হবে? যদি রেনাল টিউবুল দিয়ে বাইরে বের হয়ে যায়, অ্যাবজর্পশন না হয়ে, ক্যালসিয়ামের পরিমাণ কমে যাবে। সুতরাং হাইপার ক্যালসিমিয়াটা আমরা কারেক্ট করব এইভাবে লুপ ডায়ারেটিক্স দিয়ে। কিন্তু তার আগে অবশ্যই তাকে রিহাইড্রেশন করতে হবে। তারপরে হলো যাদের ক্ষেত্রে বোন রিজর্পশন হচ্ছে,
বোন রিজর্পশন মানে হলো বোনস থেকে ক্যালসিয়াম গুলো অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটির মাধ্যমে ব্লাডে চলে আসতেছে। তাদের ক্ষেত্রে আমরা কি দিব? বিসফসফোনেট। বিসফসফোনেট কি করে? ডিক্রিজ বোন রিজর্পশন। কিভাবে করে? বাই ডিক্রিজিং অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি। আমরা জানি অস্টিওক্লাস্ট কি করে? বোন থেকে লাইসিস করে ক্যালসিয়াম বাইরে বের করে নিয়ে আসে। তো বিসফসফোনেট দিব যাদের আপনার বোন রিজর্পশন হচ্ছে, যেমন হাইপারথাইরয়েডিজম কিংবা এনি ম্যালিগনেন্ট ডিজিজে, যেখানে বোনস থেকে ক্যালসিয়াম গুলো ভেঙে ভেঙে ব্লাডে চলে আসতেছে, তাদের ক্ষেত্রে আমরা বিসফসফোনেট দিব। এবং এই কমন একটা বিসফসফোনেট হলো জোলেড্রোনিক অ্যাসিড। তার মানে ডিহাইড্রেশন করলাম, লুপ ডায়াবেটিস দিলাম, যদি কোনো মেটাস্টেটিক ডিজিজ হয় কিংবা কোনো বোন রিজর্পশনের ডিজিজ হয়, তাহলে আমরা জোলেড্রোনিক অ্যাসিড দিলাম, যেটা একটা বিসফসফোনেট। আর এছাড়া যদি গ্র্যানুলোমার কারণে হয়ে থাকে, অর্থাৎ যেখানে এক্সেস অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ তৈরি হচ্ছে এবং সেখান থেকে বেশি বেশি ভিটামিন ডি অ্যাক্টিভেটেড হচ্ছে, যেমন সার্কয়েডোসিসের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা যেন গ্র্যানুলোমা অ্যাক্টিভেট না হতে পারে বা গ্র্যানুলোমার প্রভাবটা যেন কমে যায়, সেই কারণে গ্র্যানুলোমা হলো ইনফ্লামেটরি সেলের একটা বস্তা। সুতরাং ইনফ্লামেশন কমানোর জন্য আমরা একটা জিনিসই দিতে পারি, সেটা হলো স্টেরয়েড। তার মানে গ্র্যানুলোমাকে কমব্যাট করার জন্য আমরা স্টেরয়েড দেব। তো এটা ছিল আমাদের হাইপার ক্যালসিমিয়া নিয়ে ডিফারেন্ট আলোচনা, সংক্ষিপ্ত অবশ্যই। ফাংশন জেনেছি আমরা, ফিডব্যাক মেকানিজম সম্পর্কে জেনেছি, কজ এফেক্টস অফ হাইপারক্যালসিমিয়া নিয়ে খুব ভালো মতো একটা ধারণা পেয়েছি এবং ক্লিনিক্যাল ফিচার সম্পর্কে জানতে পেরেছি, এবং আমরা আলটিমেটলি ট্রিটমেন্ট সম্পর্কে জানলাম। এবং সবটা জানলাম হলো আমরা হ্যারিসন থেকে, যেটা আমেরিকার অনেক পপুলার একটা ইন্টারনাল মেডিসিনের বই। যেমন এখানে সব আছে, যেমন দেখেন জোলেন্ড্রিক অ্যাসিড, তারপরে 4 থেকে 6 লিটার ইন্ট্রাভেনাস স্যালাইন, তারপরে কি দিতে হবে? লুপ ডায়াবেটিক্স। তার মানে আমি সম্পূর্ণ কিছু বলেছি হলো হ্যারিসন থেকে। এখান থেকে বোঝা যাচ্ছে, এবং এই যে দেখেন, ইন কেস অফ গ্র্যানুলোমা মেডিয়েটেড হাইপারক্যালসিমিয়া আমরা কি দিচ্ছি? স্টেরয়েড। স্টেরয়েড দিলে আলটিমেটলি গ্র্যানুলোমার প্রভাব কমে আসবে এবং পেশেন্টের হাইপারক্যালসিমিয়াটাও কমে আসবে। তার মানে আমরা দেখলাম, যত কঠিন বইয়ের নামই হোক, যদি আমি মনোযোগ দিয়ে পড়তে পারি, আমি যদি জিনিসটাকে সহজ করে নিতে পারি, ইট ক্যান বি ভেরি মাচ প্যালাটেবল। আপনারা সবাই হোয়াইট কোট গ্যালারির সাথে থাকবেন এবং বেশি বেশি মেম্বার অ্যাড করবেন। আমি আপনাদের কাছ থেকে এইটুকুই ইন রিটার্ন চেতে পারি, এবং আমার জন্য তো অবশ্যই দোয়া করবেন। ইনশাল্লাহ নেক্সট দিন আসবো অন্য কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সেফ থাকবেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।